আজকে আমরা চতুর্থ অধ্যায়ের যেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো সক্রিয়ণ শক্তি আর বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। প্রথমে ছিল সক্রিয়ণ শক্তিতে প্রত্যেকটা বিক্রিয়া করার জন্য একটা ন্যূনতম শক্তি প্রয়োজন। কারণ আমরা নর্মালি জানি যে একটা বিক্রিয়া করতে গেলে প্রথমে পুরাতন বন্ধন ভাঙতে হয়, বিক্রিয়ার পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন তৈরি করতে হয়, এবং সেই বন্ধনটা ভাঙতে একটা মিনিমাম শক্তি দরকার। কোনো কোনো ক্ষেত্রে সেই বিক্রিয়কগুলোকে আবার পরমাণুতে রূপান্তরিত করতে হয়, তারপর সেখান থেকে বিক্রিয়া হয়। তাহলে এই যে আমরা এক একটা ধাপে এক একটা জিনিসে রূপান্তর করবো, বন্ধন ভাঙবো, তারপরে সেটাকে হয়তো বা গ্যাসের অণু থেকে পরমাণুতে রূপান্তরিত করব, এগুলোর জন্য কিন্তু একটা মিনিমাম এনার্জি দরকার। সেই মিনিমাম এনার্জিটাকে বলা হয় সক্রিয় শক্তি, এবং এটাকে ইএ দ্বারা প্রকাশ করা হয়। তো যদি আমরা সংজ্ঞাকারে বলি, সেটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরির ক্ষেত্রে ন্যূনতম যে শক্তির বাধা অতিক্রম করতে হয় তাকে সক্রিয়ণ শক্তি বলা হয়। আর সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়া হারের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। এখানে সক্রিয়ণ শক্তির মান যত বেশি হবে, তার মানে বাধার পরিমাণটা বেশি, আর বাধার পরিমাণ যত বেশি হবে বিক্রিয়া হার তত কম হবে। আর সক্রিয় শক্তির মান যত কম, মানে বাধার পরিমাণ যত কম, বিক্রিয়া হার তত বেশি। তো এখানে এখানে দুইটা চিত্রের মাধ্যমে এটা ব্যাখ্যা করা আছে। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, প্রথমটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ, আর দ্বিতীয়টা হচ্ছে তাপ হারী বিক্রিয়ার গ্রাফ। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে y অক্ষে হলো স্থিতিশক্তি, y অক্ষ বরাবর হচ্ছে স্থিতিশক্তি, আর x অক্ষ বরাবর হলো বিক্রিয়ার অগ্রগতি। বিক্রিয়ার সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে স্থিতিশক্তি। তো এখানে আমাদের বিক্রিয়ক হচ্ছে এ বি, আর একটা বিক্রিয়ক হচ্ছে সি। এই দুটা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে এ এবং পিসি। তো বিক্রিয়কের একটা স্থিতিশক্তি থাকবে, এই এতটুকু হলো বিক্রিয়কের স্থিতিশক্তি, এতটুকু হচ্ছে বিক্রিয়কের স্থিতিশক্তি। এখন এই বিক্রিয়া করার জন্য তাকে কিন্তু উত্তেজিত অবস্থায় নিয়ে যেতে হবে, মানে আমাদের বন্ধনগুলো ভাঙতে হবে, একটা মিনিমাম এনার্জি দিতে হবে। তো বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা এনার্জি দিচ্ছি, ঠিক এই জায়গায় এসে বিক্রিয়কের মধ্যে যে পুরাতন বন্ধন ছিল সেটা ভেঙে যাচ্ছে এবং নতুন বন্ধন তৈরি হচ্ছে। তার মানে এখানে এ এর সাথে বি এর যে বন্ধন সেটা ভেঙে যাচ্ছে, আর বি এর সাথে সি এর বন্ধন তৈরি হচ্ছে, মানে উৎপাদ তৈরি হচ্ছে। এই অবস্থাটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা। এটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা, বা এটাকে আমরা ট্রানজিশন স্টেটও বলি। এই জায়গায় স্থিতিশক্তি হলো ইএক্স, এই জায়গার শক্তিটা হলো ইএক্স। তাহলে এখানে এসে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে বন্ধন ভাঙা শুরু হয়। তাহলে মিনিমাম এই এনার্জি যদি আমি প্রয়োগ না করি, তাহলে বন্ধনটা কি হবে না, ভাঙবে না। তাহলে এই যে মিনিমাম এনার্জি আমাকে প্রয়োগ করতে হচ্ছে, সেটাই হচ্ছে ইএ। তাহলে ইএক্স এবং বিক্রিয়কের যে স্থিতিশক্তি, বিক্রিয়কের স্থিতিশক্তিটাকে আমি আর দ্বারা প্রকাশ করি। তাহলে ইএক্স এবং আর এর শক্তির যে ব্যবধান, সেটাই হলো সক্রিয় শক্তি। এবং এখানে যখন এসে উৎপাদ তৈরি হয়ে যাবে, উৎপাদ কিন্তু এত উত্তেজিত অবস্থায় থাকবে না, তখন সে কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে স্থিতিশীল হবে। তো এখানে যে উৎপাদটা ছিল সেটা গঠিত হওয়ার পর ঠিক এই পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে এই জায়গায় সে স্থিতিশীল হলো,
এই জায়গায় সে স্থিতিশীল হলো, এটা হচ্ছে উৎপাদের স্থিতিশক্তি, এটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, প্রোডাক্টের স্থিতিশক্তি। তাহলে এখানে খেয়াল করে দেখো, বিক্রিয়কের স্থিতিশক্তি ছিল, তার স্থিতিশক্তি থেকে উৎপাদ গঠনের জন্য আমাকে মিনিমাম একটা এনার্জি দিতে হয়েছিল, এই এনার্জিটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি, এটাই হলো সক্রিয়ণ শক্তি। এটাকে যদি আমরা এই গ্রাফ থেকে প্রকাশ করতে চাই, তাহলে সক্রিয়ণ শক্তি ই এ, এটা সমান হবে অবস্থান্তর অবস্থার শক্তি মানে ই এক্স মাইনাস ই আর, বিক্রিয়কের স্থিতিশক্তি। অবস্থান্তর অবস্থার শক্তি থেকে বিক্রিয়কের স্থিতিশক্তি বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো সক্রিয়ণ শক্তি। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে, আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদে তৈরি হওয়ার জন্য ঠিক এই সক্রিয়ণ শক্তির পরিমাণ শক্তি আমাকে ব্যয় করতে হয়েছে, কিন্তু যখন উৎপাদটা তৈরি হয়ে গেল তখন কিন্তু সে সক্রিয়ণ শক্তির থেকেও বেশি পরিমাণ শক্তি ছেড়ে দিছে। তাহলে এখানে কিছু পরিমাণ শক্তি কিন্তু নির্গত হচ্ছে, আর যে সকল বিক্রিয়ায় শক্তি নির্গত হয় বা তাপ নির্গত হয় তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি, এবং এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ। এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের যে স্থিতিশক্তি সেটা উৎপাদের স্থিতিশক্তি থেকে বেশি হবে, কারণ এখানে উৎপাদের স্থিতিশক্তি এতটুকু, আর বিক্রিয়কের স্থিতিশক্তি এতটুকু, সেটা বেশি। তো এই জায়গা থেকে যখন আমরা ডেল এইচ এর মান বের করব, এটা সূত্র হচ্ছে ডেল এইচ হচ্ছে ইপি মাইনাস ইআর, মানে উৎপাদের স্থিতিশক্তি মাইনাস বিক্রিয়কের স্থিতিশক্তি। এখন উৎপাদের স্থিতিশক্তির মান কম আর বিক্রিয়কের স্থিতিশক্তির মান বেশি, তাই এটার বিয়োগ ফলের মানটা নেগেটিভ হবে, মাইনাস হবে। আর আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ হয়। তাহলে এটা হলো একটা তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ। ঠিক একইভাবে আমরা তাপ হারে বিক্রিয়ার গ্রাফও দেখতে পারি। এখানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে স্থিতিশক্তি আর এক্স অক্ষ বরাবর হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি। এই জায়গায় হচ্ছে এখন বিক্রিয়ক আছে, এটা হচ্ছে বিক্রিয়কের স্থিতিশক্তি। তো এখান থেকে উৎপাদ তৈরি হওয়ার জন্য আমাকে মিনিমাম একটা শক্তি দিতে হবে, এই পরিমাণ শক্তি আমাদেরকে দিতে হবে। এই জায়গায় এই শক্তিটাকে বলা হয় ইএক্স, অবস্থান্তর অবস্থায় স্থিতিশক্তি। ঠিক তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা যেমন ছিল ওরকমই সবকিছু, তবে এখানে উৎপাদ গঠিত হওয়ার পর আগে যে পরিমাণ শক্তি সে ছেড়ে দিয়েছিল, এখন সেই পরিমাণ শক্তি সে ছেড়ে দিবে না, তার চেয়ে কম পরিমাণ শক্তি সে ছেড়ে দিয়ে এই জায়গায় সে স্থিতিশীল হবে। এটা হচ্ছে ইপি আর এই জায়গায় শক্তি হচ্ছে ইআর। তো এখানে তাপ উৎপাদী এবং তাপ হারে বিক্রিয়ার গ্রাফটা প্রায় একই রকম, শুধুমাত্র এখানে তফাৎটা হচ্ছে এখানে উৎপাদ তৈরি হওয়ার পর উৎপাদ কিন্তু আগের মতো আর শক্তি ছেড়ে দিয়ে স্থিতিশীল হবে না, এখানে কম পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে এই জায়গায় এসে স্থিতিশীল হবে। তার মানে আমি এখানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার জন্য যে পরিমাণ এনার্জি ব্যয় করেছি, যেটা হচ্ছে সক্রিয় শক্তির পরিমাণ এনার্জি, সেই পরিমাণ এনার্জি কিন্তু উৎপাদ গঠিত হওয়ার পর আর ফেরত পাওয়া যাবে না। তাহলে এখানে কিন্তু কিছু পরিমাণ শক্তি শোষিত হচ্ছে, তাই এই বিক্রিয়াটাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। এটি হলো তাপহারী বিক্রিয়ার গ্রাফ। এখানেও সক্রিয় শক্তির মানটা হবে ইএক্স মাইনাস ইআর, আর এখানে ডেল এইচ ইকুয়ালস টু হচ্ছে ইপি মাইনাস ইআর, ইপি মাইনাস ইআর। এবং এখানে যদি আমরা দেখি উৎপাদের স্থিতিশক্তির মান কিন্তু বেশি আর বিক্রিয়কের স্থিতিশক্তির মান কিন্তু কম, তাহলে এখানে এই ডেল এইচ এর মানটা কিন্তু পজিটিভ হবে। আর আমরা জানি তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা পজিটিভ হয়। এরপর আসবে আমরা বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব।
সাধারণত তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে বিক্রিয়ার হারও পরিবর্তিত হয়, এবং আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে দেখা যায় বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, এবং প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্বিগুণ বা তিনগুণ হয়। এর কারণ হলো আমরা যখন একটা বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করব, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ক অণুগুলোর গড় গতিশক্তি বৃদ্ধি পাবে, আর গড় গতিশক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অণুগুলোর ছোটাছুটি পরিমাণ বেড়ে যাবে এবং এদের মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যাবে। আর সংঘর্ষ বেড়ে গেলে তারা সহজেই পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন তৈরি করতে পারবে। তো এটা আসলে দুইভাবে হয়। এখানে হচ্ছে আমরা যখন তাপমাত্রা বৃদ্ধি করি বা তাপশক্তি বৃদ্ধি করি তখন বেশি সংখ্যক অণু ওই সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারে। তাপমাত্রা যত কম, গতিশক্তি যত কম, আর তাপমাত্রা যত বেশি, গতিশক্তি বেশি, আর গতিশক্তি বেশি হলে বেশি সংখ্যক অণু ওই সক্রিয়ণ শক্তির যে বাধা সেটাকে অতিক্রম করতে পারে। আর তাপমাত্রা বৃদ্ধির ফলে অণুগুলোর গতিশক্তি যখন বেড়ে যায়, অণুগুলোর মধ্যে কার্যকর সংঘর্ষের পরিমাণও বেড়ে যায়। তো কার্যকর সংঘর্ষ বলতে বোঝাচ্ছে পুরাতন বন্ধন ভাঙতে ঠিক যতটুকু শক্তি নিয়ে সংঘর্ষ হওয়া দরকার, ঠিক ততটুকু শক্তি নিয়ে সংঘর্ষের পরিমাণটা বেড়ে যায়, তাই বিক্রিয়ার হারও বেড়ে যায়। তো এখানে এই চিত্র দিয়ে এর ব্যাখ্যাটা দেওয়া আছে। আমরা একটা পাত্রে সোডিয়াম থায়োসালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম। একটাতে সোডিয়াম থায়োসালফেট এবং আরেকটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম। এই দুটাকে একসাথে বিক্রিয়া করব। এখন এরকম 4টা পাত্রের মধ্যেই সোডিয়াম থায়োসালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম। প্রথম পাত্রটা রাখা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, পরেরটা 15, তারপর 30 এবং তারপরটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর এই পাত্রের নিচে একটা ক্রস সাইন দেওয়া আছে। তো এখানে ক্রস সাইন দেওয়াটার কারণ হচ্ছে আমরা তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হারটা একটু বোঝার চেষ্টা করতেছি। এখানে এই সোডিয়াম থায়োসালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সলিড সালফার তৈরি করবে। সলিড সালফার তৈরি করবে, এটা হচ্ছে ব্ল্যাক। তখন এই দ্রবণটা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। আর কালো হয়ে গেলে নিচের যে ক্রস চিহ্ন দেওয়া আছে বা দাগ দেওয়া আছে সেটা অদৃশ্য হয়ে যাবে। তো প্রথমে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা বিক্রিয়াটা করতেছি তখন ওই ক্রস চিহ্নটা অদৃশ্য হতে 100 সেকেন্ড সময় লেগে গেছে। পরবর্তী যখন 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়াটা আমরা করলাম তখন 40 সেকেন্ডে ক্রস চিহ্নটা অদৃশ্য হয়ে যাচ্ছে। তার মানে বিক্রিয়ার হার কিন্তু বেড়ে গেছে। তারপরে যখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়াটা করছে তখন 15 সেকেন্ডেই অদৃশ্য হয়ে যাচ্ছে। আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্র 30 সেকেন্ডে অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার কিন্তু বেড়ে যাচ্ছে। এরপর আমরা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বেগ ধ্রুবকের সম্পর্ক বা বেগ ধ্রুবকের বৃদ্ধি সেটা দেখব। প্রকৃতপক্ষে দেখা যায় যে প্রায় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার যে হার সেটা প্রায় দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়। তো তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হার প্রায় এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পায় বিক্রিয়ার হারটা। তাহলে বিক্রিয়ার হার এর সাথে তাপমাত্রা সম্পর্কটা হবে বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু e⁻⁻ এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পাচ্ছে, এবং এর সাথে এখানে এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম তাপমাত্রা। আবার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অণুগুলোর গড় গতিশক্তি বৃদ্ধি পায় এবং অণুগুলোর মধ্যে কার্যকর সংঘর্ষের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। তো এখানে কার্যকর সংঘর্ষকে আমরা এন দ্বারা প্রকাশ করলে বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু হবে এন। তো সামগ্রিকভাবে বিক্রিয়ার হার যখন বৃদ্ধি পায়
বিক্রিয়ার হার ধ্রুবকের মানও কিন্তু বৃদ্ধি পায়। অথবা কথাটা আমরা এভাবে বলতে পারি, বিক্রিয়ক সমূহ ঘনমাত্রা যখন তোমার ধ্রুব থাকে, তখন আমরা যদি বিক্রিয়ার হার ধ্রুবকের মান বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়ার হারও কিন্তু বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক কে। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কে প্রপোর্শনাল টু হবে n ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT। যেহেতু বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, আর বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু হচ্ছে n, এবং বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT, তাই সেখান থেকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক প্রপোর্শনাল টু লিখতে পারি n ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT। এই প্রপোর্শনাল চিহ্নটা উঠাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক কে প্রাইম চলে আসলো, আর তখন এটা হবে কে প্রাইম n e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT। এখানে এই কেটা হচ্ছে স্থানিক দিক বিন্যাস ভেক্টর, বা এটাকে বলতে পারো দিক বিন্যাস ভেক্টর, এনটা হচ্ছে সংঘর্ষের হার। এই দুটো হচ্ছে ধ্রুব রাশি, এই দুটো ধ্রুব রাশিকে আমরা আরেকটা ধ্রুব রাশি এ দ্বারা প্রতিস্থাপন করলাম। এই এটাকে বলা হয় আরহেনিয়াস ধ্রুবক, আর এই সমীকরণটাকে বলা হয় আরহেনিয়াস সমীকরণ। এবং এখানে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক দেখা যাচ্ছে। আর বিক্রিয়ার তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে যেভাবে হার ধ্রুবক চেঞ্জ হবে, ঠিক একইভাবে বিক্রিয়ার হারও কিন্তু পরিবর্তিত হবে। এখন এই সমীকরণের উভয় পাশে যদি আমরা লন নেই, এই সমীকরণটার উভয় পাশে যদি লন নেই, তাহলে বাম পাশে হবে লন কে, আর এ পাশে হবে লন এ ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT। আচ্ছা, লনটা কিন্তু একটা লগ যার বেস হচ্ছে ই, লনটাই হচ্ছে লগ, তবে এর বেস হচ্ছে ই। এটাকে আমরা লিখতে পারি লন এ প্লাস লন e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT। তাহলে এখানে থাকবে হচ্ছে লন এ এর উপরে পাওয়ার অংশটাকে আমরা সামনে নিয়ে আসি, মাইনাস ea বাই RT, এই অংশকে আমরা সামনে নিয়ে আসলাম, আর লন ই সমান হয়ে যাবে 1। তাহলে সমীকরণটা হচ্ছে লন কে ইকুয়ালস টু লন এ ea বাই RT। এটা হচ্ছে একটা সমীকরণ। আর এই লনটাকে যখন লগে কনভার্ট করবো, তখন সামনে 2.303 একটা টার্ম নিয়ে আসতে হবে। এটার সামনে একটা 2.303 টার্ম চলে আসবে, মানে লনটাকে যখন আমরা লগে কনভার্ট করবো, তখন হবে 2.303 লগ কে to 2.303 log A minus EA by RT। এখন উভয় পাশের সমীকরণটা যখন আমি 2.303 দিয়ে ভাগ করে দিব, তখন এই 2.303টা কাটা চলে যাবে, এই 2.303টাও কিন্তু কাটা চলে যাবে, থাকবে এখানে শুধুমাত্র 2.303, এই অংশটা রয়ে যাবে। তাহলে এটি হবে আরহেনিয়াসের লগের সমীকরণটা। এখন এই সমীকরণটা যদি আমি নিচে এখানে লিখি, লগ কে বনাম লগ এ
মাইনাস EA divided by 2.303 আর এখানে হচ্ছে 1/T। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে তাপমাত্রার যে সম্পর্ক সেটা। এখানে এই দুটো হচ্ছে তোমার ভেরিয়েবল, বাকি সবগুলো কিন্তু ধ্রুব রাশি। তো আমরা যদি এখানে এই লগ কে বনাম 1/T এর লেখচিত্র অঙ্কন করি, তো এই লগ কেটা হচ্ছে y, এটা হচ্ছে c, EA by 2.303 আর এটা হচ্ছে m, আর 1/T হচ্ছে x। তাহলে এখানে y equals to minus mx plus c এরকম একটা সরলরেখা সমীকরণ পাওয়া যাবে। যেহেতু সামনে মাইনাস আছে তাই ঢালটা নেগেটিভ হবে। তো আমরা লগ কে বনাম যখন 1/T এর লেখচিত্র অঙ্কন করব, আমরা যত সামনের দিকে যাচ্ছি 1/T এর মান বাড়তেছে, আর 1/T এর মান বৃদ্ধি পাওয়া মানে কিন্তু তাপমাত্রা কমে যাওয়া। আর তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে লগ কে এর মানও কমে যাচ্ছে এবং সেখানে একটা নিম্নগামী সরলরেখা পাওয়া যাচ্ছে। তো লগ কে এর মান কমে যাওয়া মানে কিন্তু বিক্রিয়ার হার কমে যাওয়া, তার মানে তাপমাত্রার হার কমতেছে, বিক্রিয়ার হারও কমে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে এখানে যদি আমরা ঢালটা আঁকি, এই সরলরেখার ঢালটা কিন্তু হবে মাইনাস EA বাই 2.303 আর এটি হবে ঢালের মান 303 আর। এবং বিভিন্ন অঙ্কে এরকম ঢালের মান দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু আমাদেরকে সক্রিয় শক্তি বের করতে হয়। ধরুন সাপোজ এটা যেহেতু নিম্নগামী সরলরেখা তাই ঢালের মানটা দিলাম 30, তাহলে মাইনাস EA বাই 2.303 আর ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 30। তখন এটাকে সমাধান করলে E এর মানটা চলে আসবে, ধনাত্মক মান চলে আসবে। ঠিক একইভাবে আমরা লন কে বনাম 1/T এর যদি লেখচিত্র অঙ্কন করি, তখনও একটা নিম্নগামী সরলরেখা পাওয়া যাবে এবং সেই ক্ষেত্রে আসলে ঢালটা হবে মাইনাস EA বাই আর। যখন আমরা লন কে বনাম 1/T এর লেখচিত্র অঙ্কন করবো, তখন লন কে ইকুয়ালস টু হচ্ছে y, লন এ হচ্ছে c, EA বাই আরটা হচ্ছে m, আর 1/T টা হচ্ছে x। সেক্ষেত্রে ঢালটা হচ্ছে মাইনাস EA বাই আর। এই হলো আর্হেনিয়াসের সমীকরণ। তাই বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব যখন আমরা ব্যাখ্যা করব, তখন অবশ্যই আর্হেনিয়াসের সমীকরণটা আমাদের উল্লেখ করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার গ্রাফ দুটো আরেকবার বুঝাই দেওয়া যাবে? ট্রাই করতেছি। কোন জায়গাটা সমস্যা হচ্ছে সেটা বলো। স্যার এই যে লগ কে ভার্সেস 1/t এই গ্রাফটা একটু বুঝাই দেন, এটা বুঝতে পারি না। আচ্ছা, এখানে লগ কে বনাম যখন 1/T অঙ্কন করব আমরা, 1/T, এখন বলতো 1/T এর মান কখন বড় হবে? যখন T এর মানটা ছোট হবে, তার মানে তাপমাত্রা কম হবে। তাহলে আমরা যত সামনের দিকে যাচ্ছি x অক্ষ বরাবর 1/T এর মান বৃদ্ধি পাচ্ছে, মানে তাপমাত্রা কমে যাচ্ছে। আর তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে তোমার লগ কে এর মানও কমে যাচ্ছে। তখন এখান থেকে একটা নিম্নগামী সরলরেখা পাওয়া যাচ্ছে। তো আমরা এমনিতেও জানি যে তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বাড়ে, আর তাপমাত্রা কমালে বিক্রিয়ার হার কমে। তো তাপমাত্রা যখন কমাচ্ছি, বিক্রিয়ার হারের মান কমতেছে, মানে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও কমে যাচ্ছে, লগ কে এর মানও কমে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে এরকম একটা নিম্নগামী সরলরেখা পাওয়া যাচ্ছে। এখন আমাদের সমীকরণটা কি ছিল? লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস EA বাই 2.303 আর ইন্টু 1/T। তো এই জায়গায় তোমার এই যে নিম্নগামী সরলরেখাটা, সেটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, ঠিক এই বিন্দুতে ছেদ করবে, এটা হবে লগ a এর মান, এটা হবে লগ a এর মান। আর এর যে ঢাল, সেই ঢালটা হবে মাইনাস EA বাই 2.303 আর। এটি হচ্ছে তাপমাত্রার সাথে বিক্রিয়া হার ধ্রুবকের সম্পর্ক। এখানে সম্পর্কটা দেখানো হয়েছে তাপমাত্রা কমার সাথে সাথে বিক্রিয়া হার ধ্রুবকের মান কমে যাচ্ছে, আর হার ধ্রুবকের মান কমে গেলে বিক্রিয়া হারের মান কমে যাবে। আর যদি আমরা বিপরীতভাবে বলি, তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়া হার ধ্রুবকের মান বাড়বে এবং বিক্রিয়ার হারের মানও বাড়বে। যেহেতু কমার সাথে সাথে হার ধ্রুবকের মান কমতেছে, তাহলে অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার ধ্রুবকের মান বৃদ্ধি পাবে। সেটাই হচ্ছে এই গ্রাফটা।
ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়ার হারের তুলনা। একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মান কিন্তু ধ্রুব রাশি, কিন্তু তাপমাত্রা যদি আমরা চেঞ্জ করি বিক্রিয়ার হার ধ্রুবকের মানও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ধরে নিলাম একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে T1 এবং T2 তাপমাত্রায় যথাক্রমে বিক্রিয়ার হার ধ্রুবকের মান হচ্ছে K1 এবং K2। তো এখানে T2টা হচ্ছে T1 থেকে বড়, এটা বড় তাপমাত্রা। তো এখন T1 তাপমাত্রায় হার ধ্রুবকের মান হচ্ছে K1। তো এর ক্ষেত্রে যদি আমি আরহিনিয়াসের সূত্রটা লিখি সেটা হবে log K1 equals to log A minus EA by 2.303 R T1। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে log এটা কিন্তু একটা ধ্রুব রাশি, একটা বিক্রিয়ার ক্ষেত্রে এটা ধ্রুব রাশি। এটাও কিন্তু একটা ধ্রুব রাশি, একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয় শক্তির মান নির্দিষ্ট। শুধুমাত্র প্রভাবক ব্যবহার করলে সক্রিয় শক্তির মান পরিবর্তিত হতে পারে, আর না হলে হবে না। তো এখানে ভ্যারিয়েবল দুইটাই, একটা হচ্ছে K1 আর একটা হচ্ছে T1, মানে K আর T হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে T1 তাপমাত্রার জন্য এই সমীকরণটা আমরা লিখতে পারলাম, এটা হচ্ছে 1 নাম্বার। আর T2 তাপমাত্রায় যখন বেগ ধ্রুবকের মান বা বিক্রিয়ার হার ধ্রুবকের মান হচ্ছে K2, তখন সমীকরণটা হচ্ছে log K2 equals to log A minus EA by 2.303 R T2। এটা হলো 2 নাম্বার সমীকরণ। আমরা যদি এখন 2 minus 1 সমীকরণটা করি তাহলে কি হবে? 2 minus 1। যেহেতু আমরা দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়ার হারের তুলনা করতে চাচ্ছি, এই জন্য এখানে বিয়োগ করলাম। আচ্ছা, তাহলে এটা হবে log K2 minus log K1। আর এখান থেকে log এটা কাটাকাটি চলে যাবে, 2 থেকে যখন 1 বিয়োগ করব তখন log A minus log A হবে, এটা চলে যাবে। আর এই দুইটা সমীকরণের ক্ষেত্রে EA by 2.303 R এই অংশটা হচ্ছে কমন। তো ওই অংশটা যখন কমন নিব তখন হবে 1 by T1 minus 1 by T2। কারণ হচ্ছে আমরা 2 minus 1 করছি, তাহলে ওইটা হওয়ার কথা ছিল minus EA by 2.303 R 1 by T2 মাইনাস ওই EA by 2.303 R 1 by T1। এখন এই সমীকরণটার সামনেও কিন্তু একটা মাইনাস আছে, আবার আমরা বিয়োগ করতেছি, তখন এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। ঠিক আছে, তাহলে সমীকরণটা হতো মাইনাস EA by 2.303 R 1 by T2 প্লাস EA by 2.303 R 1 by T1। তো এই দুইটা সমীকরণ থেকে যদি EA by 2.303 R কমন নেই তাহলে 1 by T1 minus 1 by T2 হবে। আর log K2 minus log K1, এখান থেকে লগটা কমন নিলে এখানে হবে K2 by K1 equals to EA by 2.303 R 1 by T1 minus 1 by T2। এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি EA by 2.303 R। এই অংশটাকে যদি আমরা একটু সমাধান করি 1 by T1 minus 1 by T2, তাহলে এটা হবে T2 minus T1 divided by T1 into T2। এবং এই সমীকরণটা কিন্তু আমরা আলটিমেটলি বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করব। আমরা প্রথম অঙ্কে আসি। এখানে একটি বিক্রিয়ার জন্য বিভিন্ন তাপমাত্রায় বেগ ধ্রুবকের বিভিন্ন মান পাওয়া গেল। আমি বিভিন্ন তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান নির্ণয় করলাম। আর এখান থেকে 1 by T এর বিপরীতে log K স্থাপন করে যে সরলরেখা পাওয়া গেল তার ঢাল হলো -75 ঢালের মান। বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত? তো এখানে log K বনাম 1 by T এর লেখচিত্র অঙ্কন করছে, এরকম একটা নিম্নগামী সরলরেখা পাওয়া গেছে এবং যার ঢাল হচ্ছে -75। বিক্রিয়াটার সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে বলছে। যেহেতু ঢালের মান দেওয়া আছে তাই আমরা এখান থেকে সহজেই সক্রিয়ণ শক্তিটা নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা
সরাসরি এই ঢালের সমীকরণটা বসাবো। যেহেতু এটা লগ কে বনাম 1/t, তাই এটা ঢাল হবে মাইনাস ইএ বাই 2.303 আর। ইএ বাই 2.303 আর এটা হচ্ছে ঢাল। আর প্রশ্ন মতে এটার সমান হচ্ছে -75। তো পরবর্তীতে লেখা যায় ইএ ইকুয়ালস টু হচ্ছে 75 ইন্টু 2.303 ইন্টু আর। আর এখানে আর এর মানটা আমরা জুল পার মোল পার কেলভিনে বসাবো, মানে 8.316 জুল পার মোল পার কেলভিন সেই মানটা বসাবো, কারণ আমরা সক্রিয় শক্তির মান জুল এককে নির্ণয় করব। মানগুলো আমরা বসাই দিলাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি মানটা আসবে 1436.38 জুল পার মোল। এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে কিলো জুলও প্রকাশ করতে পারি, 1.436 কিলো জুল পার মোল। এটাই হলো সক্রিয় শক্তির মান। ঠিকভাবে আরেকটা বিক্রিয়া দেওয়া আছে যে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার এর মান দেওয়া আছে, দুটা মানই দেওয়া আছে। বিক্রিয়ার সক্রিয় শক্তি নির্ণয় করো। তাহলে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় যখন হার ধ্রুবকের মান দেওয়া থাকে এবং সেখান থেকে যখন সক্রিয় শক্তির মান বের করতে হয়, তখন আমরা ওই যে একটু আগে যে দেখলাম ভিন্ন ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবকের তুলনা, সেই সমীকরণটা ব্যবহার করব। log k2 by k1 equals to EA by 2.303 R T2 minus T1 divided by T1 into T2। এখানে T1 টা হচ্ছে নিম্ন তাপমাত্রা, ওটা হচ্ছে 27 ডিগ্রি বা 300 কেলভিন। T2 হচ্ছে 310 কেলভিন, কেলভিনে প্রকাশ করে দিলাম। এই মানটা হচ্ছে K1 2.25 into 10 inverse 3 আর 4.75, এটা হলো K2। তাহলে আমরা সবগুলোর মানই মোটামুটি এখানে জানি, শুধুমাত্র ই এর মানটা আমরা নির্ণয় করব। মানগুলো আমরা বসাই দিলাম, K2 এর মান বসালাম, K1 এর মান বসালাম, T2 T1 এগুলোর মান বসাই দিলাম, আর আর এর মান হচ্ছে 8.316। এই মানগুলো বসাই দেওয়ার ফলে এখান থেকে আসলো log 2.11। এই অংশটাকে ভাগ করলে 2.11 আসে, log 2.11। আর ই এছাড়া বাকি যে অংশটুকু আছে ডান পাশে, সেই অংশটুকু সমাধান করলে 5.6145 into 10 inverse 6 আসে। তাহলে আমরা পরবর্তী লিখতে পারি log EA equals to log 2.11 divided by 5.6145 into 10 inverse 6। log 2.11 এর মান হচ্ছে 0.32। দেন এটাকে আমরা সমাধান করলে মানটা আসবে 57,798.75 জুল পার মোল। এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে কিলো জুল পার মোলও প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে আরেকটা বিক্রিয়া দেওয়া আছে যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবক 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের দ্বিগুণ সক্রিয়ণ শক্তি কত নির্ণয় করে। তাপমাত্রা দুটো এখানে দেওয়া আছে, T1 হচ্ছে 35, এটা হচ্ছে 308 কেলভিন, আর T2 হচ্ছে 45, এটা হচ্ছে 318 কেলভিন। আর এখানে একটা কথা বলে দেওয়া আছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগ ধ্রুবক সেটা যদি হয় k, তাহলে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ ধ্রুবক হবে 2k, কারণ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগ ধ্রুবক ছিল তার দ্বিগুণ হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এটা হবে 2k। আমরা ধরে নিলাম এটা অঙ্ক করার সুবিধার্থে। তাহলে এখানে সূত্র এই আগেরটাই ব্যবহার করবো, log k2 by k1 EA by 2.303 R into T2 minus T1 divided by T1 into T2। এখানে আমরা মানগুলো বসাই দিই, যেহেতু k1 equals to আমরা ধরছি k আর k2 equals to 2k, মানগুলো বসাই দিলাম। তাপমাত্রা আর এর মান এগুলো আমরা বসিয়ে দিলাম। এখান থেকে আসলো হচ্ছে log 2, আর এই পাশে পুরোটাকে সমাধান করলে মানটা আসলো 5.33 into 10 inverse 6। স্যার 2K কিভাবে হলো? বুঝিনি, আবার বলো। স্যার 2K কিভাবে হলো? 2K ওই সেকেন্ড লাইনে আমি তো log সেটা, 2K। আচ্ছা সেটা তোমাকে বলছে যে এখানে খেয়াল করে দেখো, আমি প্রশ্ন কি বলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবক তার দ্বিগুণ হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান যদি কে ধরি, তাহলে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবক কত হবে?
তার দ্বিগুণ হবে না, 2k 2k হবে। জি সেই স্যার। জায়গায় মানগুলো শুধু বসাইছে, আর কিছুই না। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, জি স্যার। তো এখন তাহলে e এর সমান আমরা লিখতে পারি log 2 ডিভাইড বাই 5.33 ইনটু 10 ইনভার্স 6, এবং log 2 এর মান হচ্ছে 0.3, আর 5.33 ডিভাইড বাই 10 ইনভার্স 6 এটা তো আছে। এখন এটাকে সমাধান করলে মানটা চলে আসবে 56,478.42 জুল পার মোল, এবং এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে কিলো জুল পার মোলও প্রকাশ করতে পারি। আর এখানে তোমাদের নিজেদের করার জন্য একটা প্রশ্ন দেওয়া আছে। ডাইনাইট্রোজেন পেন্টক্সাইডের বিয়োজন হার ধ্রুবকের মান 25 এবং 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে। এখানে বিক্রিয়াটাও দেওয়া আছে। এখানে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়ার প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি নির্ণয় করো। প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি নির্ণয় করার জন্য যা যা দরকার সবই দেওয়া আছে। সূত্র আমরা এটাই কিন্তু ব্যবহার করব, এই সূত্রটাই ব্যবহার করব। এখানে দেখো তোমরা T1 এবং T2 দুইটা দেওয়া আছে, K1 এবং K2 ও দেওয়া আছে। তোমরা জাস্ট সক্রিয়ণ শক্তির মানটা নির্ণয় করবা। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। আর খ নম্বর প্রশ্নে বলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া হার ধ্রুবক কত হবে। যেহেতু অলরেডি ক নম্বর প্রশ্নে আমরা সক্রিয়ণ শক্তি বের করে ফেলবো, তাহলে এই সক্রিয়ণ শক্তিটাকে আমরা এই খ নম্বর প্রশ্নে ব্যবহার করব, কারণ একটা বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তির মান ধ্রুবক। তো সেই ক্ষেত্রে T1 যদি তুমি এটা ধরো, এটা হবে T2, এটা হবে K1, আর E এর মান তো জানা, আমরা K2 এর মান বের করব। আর যদি এটাকে T1 ধরো, তাহলে এটাকে ধরতে হবে T2, তাহলে আমরা K1 এর মান বের করব, আর এটা হচ্ছে K2, E এর মান ওইটি ব্যবহার করবো। তাহলে আমরা যে কোনো কম্বিনেশন ব্যবহার করে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ ধ্রুবকের মানটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এইটা তোমরা নিজেরা করে দেখাবা। টাইম শেষ হলে আবার এই লিঙ্কে তোমরা জয়েন করবা। এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। সক্রিয়ণ শক্তি কি, আর্নিয়াসের সমীকরণটি লিখো। এর প্রথম প্রশ্ন হচ্ছে সক্রিয়ণ শক্তি কি। এটা এই লেকচারের মধ্যে বলে দেওয়া ছিল, আর্নিয়াসের সমীকরণটি লেখো। সেখানে শুধুমাত্র সমীকরণটা লিখলেই হবে, k equals to a e to the minus a by rt। আর অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে সক্রিয় শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক ব্যাখ্যা করো। তো এই ক্ষেত্রে এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে সম্ভবত দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজ থেকে, সক্রিয় শক্তির সাথে তোমার বিক্রিয়ার হারের সম্পর্কটা কি, কিভাবে তাপমাত্রা, মানে প্রথম পেজে দেওয়া আছে কিভাবে সক্রিয় শক্তি পরিবর্তিত হলে বিক্রিয়ার হার পরিবর্তিত হয়, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটাই ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। এটাও কিন্তু এই লেকচারের মধ্যে ব্যাখ্যা করে দেওয়া আছে, সাথে আর্নিয়াসের সমীকরণটাও দেওয়া আছে, সেটাও আমাদেরকে বলতে হবে ব্যাখ্যা করার সময়। আর এখানে কিছু এমসিকিউ প্রশ্ন আছে তিনটা। প্রথম প্রশ্ন হচ্ছে তাপমাত্রার সাথে বিক্রিয়া হারের সম্পর্ক হলো, তাপমাত্রার সাথে বিক্রিয়া হারের সম্পর্কটা সমানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়া হারও বৃদ্ধি পায়। তারপর হচ্ছে বিক্রিয়া বেগ হ্রাসের জন্য কোন তথ্যটি সঠিক। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি, তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, সক্রিয়ণ শক্তি বৃদ্ধি, আর হচ্ছে চাপ বৃদ্ধি। তো বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য সঠিক তথ্যটা হলো সক্রিয়ণ শক্তি বৃদ্ধি, কারণ সক্রিয়ণ শক্তি যত বাড়বে বিক্রিয়ার হার তত কমবে। আর 3 নম্বর প্রশ্নটা হলো তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বিক্রিয়ক সমূহের সংঘর্ষের সংখ্যা বাড়ে, এই তথ্যটা সঠিক। বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষের সংখ্যা বাড়ে, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কমে, এই তথ্যটা সঠিক না, কারণ তাপমাত্রা বৃদ্ধি বা কমার সাথে সক্রিয়ণ শক্তির কোনো সম্পর্ক নাই। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বাড়ে, এই তথ্যটাও সঠিক।
তাহলে এখানে অ্যান্সার হবে 1 এবং 3। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে এমসিকিউ গুলোর অ্যান্সার। তাহলে তোমরা এগুলো ভালোভাবে পড়বা এই লেকচার অংশটুকু। আজকে এতটুকুই, ঠিক আছে? তোমরা সবাই স্যার ভালো। একটা কোশ্চেন, হ্যাঁ বলো। স্যার সক্রিয়ণ শক্তির মান কি সবসময় পজিটিভ হবে? হ্যাঁ, সবসময় পজিটিভ হবে, কখনো নেগেটিভ হবে না। কারণ একটা বিক্রিয়া করার জন্য তোমাকে কিছু না কিছু শক্তি দিতে হবে। শক্তি কখনো শোষিত হবে না। মানে কখনো এমন কখনো হবে না যে বন্ধন ভাঙতে শক্তি নির্গত হয়। বন্ধন ভাঙতে গেলে শক্তি দেওয়া লাগে, বা একটা অণুকে পরমাণুতে রূপান্তরিত করতে গেলে শক্তি দেওয়া লাগে। কখনো সে তোমাকে শক্তি ফেরত দিবে না। এগুলো সব তাপহারী প্রক্রিয়া। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং মনে হয় ঈদের আগে এটি তোমাদের সাথে লাস্ট ক্লাস। তো সবাইকে ঈদ মোবারক, ভালো থাকো সবাই। ওকে, স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।